পাপের সাজা পেতে শুরু করেছে তৃণমূল। বিধাতা কখনোই কোনো পাপীকে ক্ষমা করেন না, দেরিতে হলেও সাজা পেতেই হয়। তাই তৃণমূলের জন্য এখন চাপের পর চাপ, কারণ এখনো অনেক সাজা পাওয়া বাকি। সম্প্রতি কসবার আইন কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ম্যাঙ্গোর কুকীর্তি আলোড়ন ফেলে দেওয়ার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রিয় ভাই এবার অভিযুক্ত। তার কাণ্ড কারখানা ফাঁস করব আজ। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেক পাপ এমন করে সামনে আসতে থাকবে, আর সেই পাপ আমি আপনাদের সামনে তুলে ধরব। পাপ আর পাপের তদন্ত নিয়ে আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন মমতার প্রিয় ভাইয়ের কাণ্ড জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, এই আলোচনা দুটো পর্বে। প্রথমে তৃণমূলের পাপ এবং পাপের ফল নিয়ে আমি কথা বলবো, আর তারপরে সিবিআই এর তদন্ত নিয়ে আমার মনে অনেক প্রশ্ন, অনেক রাগ, অনেক ক্ষোভ আছে, সেটাও আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো। ফুলের মতো শিশুকন্যাকে ধর্ষণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই। মালদহের সেই ভাই স্কুলের শিক্ষক ছিলেন আগে। অবসরপ্রাপ্ত সেই স্কুল শিক্ষক তাকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তার যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেছে আদালত। ঠিক একই সঙ্গে কলকাতায় অভিজিৎ সরকারকে গত বিধানসভা ভোটের ফলের দিন যে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার দ্বিতীয় চার্জশিটে 3 তৃণমূল নেতার নাম উঠে এসেছে, যার মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, খুব ভরসার, খুব কাছের ভাই। এটা ঠিক যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যতই চেষ্টা করুক তৃণমূলের চাপ কিছুতেই কমছে না, কমবে না, কমতে দেব না। 2021 সালের ভোটে তৃণমূল খারাপ আশা করলেও তুলনায় ভালোই ফল করেছিল, কিন্তু তারপরেও রাগ কমেনি। 5ই জুন ফল ঘোষণার পরেই 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে, নিষ্পাপ কন্যাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন রফিকুল সহ শাসক দলের নেতারা, কারণ ওই বাড়ির লোকেরা বিজেপিকে সমর্থন করেছিল ভোটে। গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে। 4 বছর পরে সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত। অনেকটা দেরিতে, তবু সাজা তৃণমূলকে পেতেই হচ্ছে। এখনো অনেক লড়াই বাকি। নিম্ন আদালতের রায়, এরপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক কিছু হবে। কিন্তু সেই সময় এরকম একাধটা ঘটনা ঘটেনি। আপনাদের আরো কয়েকটা ঘটনার কথা বলবো যেগুলো মনে করানো দরকার, আমরা বাঙালিরা বড় ভুলে যাই। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনেই বাড়ির সামনে খুন হয়েছিলেন বিজেপি নেতা উত্তম ঘোষ। ভোট পরবর্তী হিংসার মামলায় 6 জন গ্রেপ্তারও হয়েছিলেন। তারা সকলেই জামিনে মুক্ত এখন, যদিও তাদের জামিনের কিছু শর্ত আদালত রেখেছে, কিন্তু তারা মুক্ত। শুধু গ্রামাঞ্চলে নয়, খোদ কলকাতায় খুন, ধর্ষণ, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর, অনেক কিছু করেছিল। সবচেয়ে বেশি তোলপাড় ফেলে দিয়েছিল কাকুরগাছির বিজেপি নেতা অভিজিৎ সরকারের খুন। নেতা নয়, অভিজিৎ কর্মী ছিলেন বিজেপি। সেই মামলায় এবার রাজ্যের এক বিধায়ক এবং তৃণমূলের 2 কাউন্সিলর, তিনি কলকাতারই বিধায়ক এবং কলকাতা পুরসভা এলাকারই 2 কাউন্সিলর, তাদের নাম সিবিআই চার্জশিটে দিয়েছে। এই সদ্যই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট যেটা পেশ করা হয়েছে হাইকোর্টে, সেখানে সিবিআই রেখেছে। তাদের মধ্যে মমতার সবচেয়ে প্রিয় ভাইয়েরদের একজন পরেশ পাল, আরো 2 জন কলকাতারই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। 2021 সালের 2রা মে কি ঘটেছিল? সেদিন বিধানসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে, সর্বত্র জয়ের কথা, জয়ের কথা, জয়ের কথা শুনছে তৃণমূল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন নন্দীগ্রামে। বিজেপি 77টা আসন জিতেছে মাত্র, অনেকটা বেড়েছিল বিজেপি, কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন কার কাছে? যাকে তিনি গদ্দার ছাড়া কিছু কোনোদিনও সম্বোধন করেননি, সেই শুভেন্দু অধিকারীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও হেরেছেন, যেই হারের কথা তৃণমূল প্রচার করে না। বলা হয় 1984 সালে
মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুরে হারিয়েছিলেন, কিন্তু তার 5 বছর বাদে ওই একই কেন্দ্রে মালিনী ভট্টাচার্যের কাছে আরো বেশি ভোটে হেরেছিলেন মমতা। প্রমাণ হয়ে গিয়েছিল 84-তে মমতা নয়, ইন্দিরা হাওয়া জিতিয়েছিল কংগ্রেসকে যাদবপুর আসনে। 2021 সালের 2রা মে যখন বিধানসভা ভোটের ফল ঘোষণা হচ্ছে, সেই দিনই বিজেপি কর্মী অভিজিৎকে প্রথমে পেটানো হয়, তারপরে গলায় না কেবল টিভির তার লাগিয়ে, এখানেই থামেনি তৃণমূলের গুন্ডারা। অভিজিতের দাদা বিশ্বজিৎ এবং তার মা মাধবী দেবীকেও মারধর করা হয়। এই মামলায় মূল অভিযুক্ত পরেশ পাল। কে এই পরেশ পাল? প্রথমে কংগ্রেসের টিকিটে, তারপর তৃণমূলের টিকিটে 2বার তিনি মানিকতলা বিধানসভা আসন থেকে বিধায়ক হয়েছেন। তারপরে 2011 থেকে টানা 3বার তিনি বেলেঘাটা আসন থেকে তৃণমূলের টিকিটে এমএলএ। পরেশ পাল একবার দলনেত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করে তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন, যদিও বিধায়ক পদ ছাড়েননি, কিন্তু দিদি তাকে আবার ডেকে নিয়ে আসে। পরেশ পাল সেই 80 দশক থেকে টানা কলকাতার বেলেঘাটা অঞ্চলের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখনো তাই আছেন। কোনোদিনও অবশ্য পুরসভায় তাকে দেখা যায় না। তেমনি 5 বারের বিধায়ক পরেশ পালকে কখনো বিধানসভাতেও দেখা যায় না। একটা সময় বলা হতো যে কলকাতায় নগরপাল মানে পুলিশ কমিশনার, আর তারপরেই হচ্ছেন পরেশ পাল। তার এত দাপট ছিল। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পিসি ভাইপোর ছবি লাগিয়ে তিনি বিশাল বড় করে ইলিশ উৎসব করেন। সেই উৎসবে তৃণমূলের কেষ্টবিষ্টুরা কবজি ডুবিয়ে খান। সমাজের অনেক মান্যিগণ্যরাও সেখানে আমন্ত্রণ পান। ইলিশ মাছ ভাজা, ইলিশের ডিম ভাজা থেকে পাতুরি, সব রকমের সবকিছু পাওয়া যায়। এত টাকা কোথা থেকে আসে কেউ জানে না। তিনি কেমন বিধায়ক জানেন? তিনি বিধানসভায় দাঁড়িয়ে হুমকি দিতে জানেন। আপনাদের একটা ভিডিও দেখাবো। তখন বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একবার হুমকি দেওয়ার পদ্ধতিটা দেখুন। মমতা ব্যানার্জির লোক, তাই অন্যকে সবক শিখিয়ে দিতাম। মমতা দি তোমাদের দয়া করে রেখেছে, এখানে দয়া করে এরাই তো মমতার সম্পদ, এরাই তো নির্বাচন করানোর মাস্টার। এরা ভোট করাতে জানেন, তাই কখনো কোনোদিনও ঘাটানো হয় না। একবার বেলেঘাটায় 2011 সালেই সম্ভবত সব ঠিক, তাপস রায়কে বেলেঘাটার টিকিট দেওয়া হবে। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পরেশ পালের দাবি সরিয়ে রাখতে পারেননি। কলকাতায় যত পুরো ভোট হয়েছে, কলকাতায় যতগুলো লোকসভা বিধানসভা ভোটে গোলমাল হয়েছে, সবের সঙ্গে তার নাম উঠে এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজে নন্দীগ্রামে হেরে গেলেও আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী তার মুখ্যমন্ত্রী হওয়ায় কোনো বাধা ছিল না। রাজ্যের সর্বত্র যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছেন, অন্যান্য বিরোধী দলের কর্মীরাও মার খাচ্ছেন, নিজের বাড়িতে ঢুকতে পারছেন না, মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, ঘরে ঘরে আগুন লাগছে, দোকানপাট ভাঙচুর হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন এবং আরো একটা কাজ করে দিলেন। তিনি ভোট শেষ হতে মানে গণনা শেষ হতে না হতেই তিনি পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন। মনে করুন সেই সময়টা রাতারাতি ট্রেন বাস সব বন্ধ হয়ে গেল। বিজেপি নেতারা কর্মীদের বাঁচাতে গ্রামে গ্রামে যেতে পারলেন না। গ্রামের সেই কর্মীরা যারা তৃণমূলের হাতে মার খাচ্ছিলেন, তারাও পালিয়ে যেতে পারলেন না। বদ্ধভূমি হয়ে গিয়েছিল বাংলার অনেক গ্রাম। এত অত্যাচার চলেছিল যে অনেককে নিজের ঘর বাড়ি ছেড়ে, এমনকি নিজের রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। আসামে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন, কারণ সেটি বিজেপি শাসিত রাজ্য। সেই সময় আমার মনে আছে, ওই লকডাউনের মধ্যে এই ঘটনা শুনে কলকাতায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আক্রান্তদের বাড়িতে বাড়িতে গেছেন। এই অভিজিৎ সরকারের বাড়িতেও তিনি গিয়েছিলেন, শুনেছিলেন তার মায়ের আর্তনাদ, স্বজনহারাদের কান্না শুনেছেন তিনি ঘরে ঘরে গিয়ে। তারপর বলেছিলেন কেউ ছাড় পাবে না। তিনি বলেছিলেন असहिष्णुतार अपर नाम ममता बंदोपाध्याय। ममता जी असहिष्णुता की प्रतिरूप है। इनटॉलरेंस दाय नेम इज ममता जी। और ये घटना आज की नहीं चल रही है, बहुत पहले से चल रही है। तो ये सारी चीजों को हम बंगाल की जनता के सामने रखेंगे और न्यायपूर्ण तरीके से न्याय दिलाएंगे एक एक कार्यकर्ता को। ममता शपथ निलेन। সেই সময় তৎকালীন রাজ্যপাল, এখন
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। মমতা মেনেও নিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি শপথের পরেই সবকিছু ঠিক করবেন। শুনুন একবার ধনখড় এবং মমতা দুজনেই কি বলেছিলেন। Post poll violence, if it is retributive, is antithetical to democracy. I have every hope that the Chief Minister on urgent basis will take all steps to restore rule of law. কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে এবং বিশেষ করে কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে, সেখানে আমরা দেখে নেব যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায়। এত পুরনো ভিডিও, এত পুরনো কথা আমি কেন দেখাচ্ছি, শোনাচ্ছি, তার কারণ সত্যি আমরা বড় ভুলে যাই, আমরা অতীত ভুলে যাই বড্ড। আরজি করের ঘটনাও তো আমরা প্রায় ভুলতে বসেছি, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক করেছেন তা ভুলতে দেবেন না। এবার সেই অঘটনের দিনটায় 9ই আগস্ট বিনা দলীয় পতাকায় নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আবার রাত দখল হবে, পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে তৃণমূলকে। কিন্তু বন্ধুরা, আমি তো আমার অভিযোগ বললাম, কিন্তু আমার কিছু কষ্টের কথাও আছে। আমার অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রতিও। তারা এসেছেন। আমি 2011 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অশান্তি নিয়ে কত মামলা হয়েছে তার খোঁজ করছিলাম। আদালতের নির্দেশে, মানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে খুন ধর্ষণের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোট পরবর্তী হিংসা মামলার অন্তর্গত মোট 55টি মামলার দায়িত্বভার পায় সিবিআই। তার মধ্যে কটার তদন্ত শেষ হয়েছে? কজন অভিযুক্ত সাজা পেয়েছে? সবেমাত্র একটি মামলায় সাজা ঘোষণা হয়েছে। মালদহের মানিকচকের ওই নাবালিকার ধর্ষণ মামলায় রায় ঘোষণা হয়েছে, তবু সেটা নিম্ন আদালতে। ভোট পরবর্তী হিংসা মামলায়, মানে 2021-এর মামলায় 4 বছর বাদে 2025-এর জুলাইয়ে এসে রায় ঘোষণা হলো। সময় লেগেছে, সময় 4 বছরেরও বেশি। অভিজিৎ সরকার খুনের মামলায় তথ্য প্রমাণ 2 বছর আগেই নাকি জোগাড় করে ফেলেছিল সিবিআই। তারপরেও 4 বছর লেগেছে অতিরিক্ত চার্জশিট জমা দিতে, যেখানে পরেশ পাল, স্বপন সমাদ্দারদের নাম আছে। স্বপন সমাদ্দারও দীর্ঘদিনের কাউন্সিলর তৃণমূলের। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে ধমক দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিক প্রশ্ন তুলেছে, এটা কি রসিকতা হচ্ছে? একই প্রশ্ন না আমারও। এত মামলা, দেশের সবচেয়ে বড় তদন্তকারী দল তো সিবিআই, তার উপরে তো মানুষের ভরসা অনেক বেশি। এত দীর্ঘসূত্রিতা কেন? বলা হয় জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সত্যি কি এত দেরিতে রায় ঘোষণার পর মানিকচকের ওই শিশুকন্যার পরিজন, তার মা, তারা কি সত্যি বিচার পেলেন? 4 বছর আগে হয়েছিল ধর্ষণটা। আদালত এটা যেন অবাক হয়েছে যে অভিজিৎ সরকার খুনে যাদের নাম চার্জশিটে রয়েছে তাদের এখনো পর্যন্ত সমন পাঠিয়ে উঠতে পারেনি সিবিআই। এবং বলেছে, কোর্টে দাঁড়িয়ে তারা লাজ লজ্জার মাথা খেয়ে বলেছে যে আমরা 1 মাস সময় নেব এই সমন পাঠাতে। কোর্ট রাজি হয়নি, সময় বেঁধে দিয়েছে। 2023 সালের জানুয়ারিতে আমি তখন আনন্দবাজার অনলাইনে চাকরি করি। সেই সময় আমি একটি প্রতিবেদন লিখেছিলাম, আপনাদের দেখাচ্ছি। 2021 সালের ভোটের পর তদন্ত ভূমি হয়ে উঠেছিল এই বাংলা। একের পর এক কেন্দ্রীয় দল এসেছে, কত দল, তার একটা গ্রাফিক তৈরি করেও সে সময় প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন। আপনাদের দেখাচ্ছি সেই পুরনো নথি। কিন্তু লাভের লাভ কি হয়েছে? এইসব যে দল এসেছিল, তদন্ত করেছিল, সত্য খুঁজেছিল, তাদের রিপোর্ট গুলো কোথায় গেল? সেই প্রতিবেদন প্রকাশেরও 2 বছর পার হয়ে গেছে। আমি প্রশ্ন তুলছি, কি হলো সেই সব তদন্তের, সত্যানুসন্ধান কমিটির রিপোর্টের? কোনো ব্যবস্থা কেউ জানে না। এরপরে 2023 সালের পঞ্চায়েত ভোট, 2024 সালের লোকসভা ভোট, একইভাবে নির্যাতন চলেছে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও নির্যাতন চলেছে। একটা সময় কেন্দ্রীয় বাহিনী চলে গেছে, কিন্তু ঘর ছাড়ারা এখনো অনেকে নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে
ফিরতে পারেননি। আমার মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের পরেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। তখন আনন্দবাজার পত্রিকায় একটি সম্পাদকীয় লেখা হয়েছিল বদলার বলি শিরোনামে। সেই সম্পাদকীয়টি আপনাদের দেখাচ্ছি, সেই সঙ্গে বলি সেখানে আনন্দবাজারও লিখতে বাধ্য হয়েছিল লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যের মানুষ যে বিপুল আস্থা দেখিয়েছে, তার প্রতি যদি মমতার কিছুমাত্র শ্রদ্ধা থাকে তাহলে এখনই এই রক্তক্ষয় বন্ধ করতে সক্রিয় হোক তার সরকার। কিন্তু তাতেও তো ভবি ভোলার নয়। এখনো রাজ্যের অনেক জায়গায়, আমি বলছিলাম, এখনো অনেক বাড়িতে তার ক্ষত রয়ে গেছে, এখনো অনেকেই বাড়ি ফিরতে পারেননি। আমি আরো আগে যাচ্ছি, 2019 সালের স্বরাষ্ট্র মন্ত্রকের একটা রিপোর্টের কথা বলি আপনাদের। লোকসভা নির্বাচন হলো, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, বিপুল শক্তি নিয়ে বিজেপি ক্ষমতায় এলো। এই রাজ্যে 18টি আসন পেয়েছিল বিজেপি। তারপর পশ্চিমবঙ্গে 852টি হিংসার ঘটনা ঘটে, আহতের সংখ্যা ছিল 1500-এরও বেশি। এনসিআরবির তথ্য অনুযায়ী সে বছর রাজনৈতিক খুনের যে হিসাব, তাতে ভারতের সব রাজ্যের থেকে এগিয়ে ছিল বাংলা। কিন্তু তারপরেও বাংলার সরকার ছাড় পেয়েছে কেন? কে জবাব দেবে? সিবিআই। এই বাংলায় বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, শুধু কেঁদেছে, এখনো কেঁদেই চলেছে। যদি প্রয়োজন মনে হয় তবে এই প্রতিবেদন বন্ধুদের শেয়ার করবেন, অথবা শত্রুদেরও করবেন। আর দেশের সর্বত্র যখন সন্ত্রাসহীন, রক্তপাতহীন ভোটের নজির তৈরি হচ্ছে, তখন এই বাংলায় আমরা আরো একবার অনেক সন্ত্রাসের ভয় নিয়ে একটা বিধানসভা ভোটের দিকে এগোচ্ছি। এসবের মধ্যেই আপনারা ভালো থাকবেন।